চকলেট তোরা যে আমি বলছিলাম শীতকালে রচনা লেখে আনতে, তুই কি লেখে নিয়ে এসেছিস রে? কেন স্যার, কি হয়েছে? আমি তো শীতকালে রচনা লেখে আনছি, আপনি একটু ভালো করে দেখেন, তাইলে বুঝতে পারবেন। তুই এটা কি লেখছিস? আমার মাথা তো ঢুকে না, আর আমি পড়তে পারবো না। তুই এক কাজ কর, কাতা নিয়ে জোরে জোরে পড়ে সবাই শোনা কি লেখছস। স্যার, আপনি একটু কষ্ট করে কাতাটা দেখে নাম্বার দিয়ে দেন, আমার আবার পড়ে শোনাইতে হবো কে? শোনান লাগবো, দরকার আছে। তুই জোরে জোরে পড়বি আর সবাই শুনবো। স্যার, আমি লেখছি, আপনি পড়েন, আমি পড়ে শোনাইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে আগেই। তুই লেখ এখন তুই সবার সামনে পড়ে শোনাবি, এটাই তোর শাস্তি আজকে। আর যদি তা না করস তাহলে মারতে মারতে চামড়া সব উড়ে গেলাম ফিরের। ঠিক আছে স্যার, কি আর করার আছে, আমি পড়ে শোনাইতেছি, আপনি শোনেন। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল, এই সময় যুবক ছেলেদের একা একা থাকতে খুবই কষ্ট হয়। কিরে চুপ হয়ে গেলি কে? হ্যাঁ, পর জোরে জোরে পর, সবাই শুনতেছে, ভালো করে পড়িস। স্যার, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না স্যার, এবারের মতন আমার ক্ষমা করে দেন। এই ধরনের রচনা আমি আর জীবনেও লিখবো না স্যার, ক্ষমা করে দেন প্লিজ। এটা কোনোভাবে সম্ভব না, তোর মাফ করা যাবে না। তুই এক কাজ কর, পড়া শুরু কর। তোর রচনা শোনার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। পর। এই 2 মাস অত্যন্ত পরিমাণ ঠান্ডা পড়ে, এই ঠান্ডাতে একা একা থাকতে খুবই কষ্ট হয়, হাত পা একদম বরফের লাগান কুচকায় আসে। বাংলাদেশের কোন এক বৈজ্ঞানিক গবেষণা করে দেখতে পাইছে এই 2 মাসে বাংলাদেশের প্রচুর পরিমাণ বিয়ে শাদী হয়, তাই এই 2 মাসকে বিয়ের ঋতু হিসেবেও গণ্য করা হয়। এই শীতকাল হচ্ছে বিয়ের ঋতু, এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লেখছেন, আমারও পরাণে যাহা চাই গো, তাই তো শীতকালকে বিয়ের ঋতু হিসাবে বলা যায় গো। বিশ্বকবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমি সবকিছু করে দিব ভেঙ্গে চুরমার, কেন এতদিন পর পর আসে বিয়ের ঋতু বছরে একবার। আরো বড় বড় মনীষীরা লিখেছে, শীতকাল হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার একটা মৌসুম। আমাদের এইসব দেখে অন্যান্য দেশের মানুষরা হিংসা করতে থাকে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো না বললেই নাই, সেটা হচ্ছে এই শীতকালে প্রচুর পরিমাণ খাট গুলো নষ্ট হয়ে যায়, তার জন্য ফার্নিচারের দোকানদার গুলা খাট মেরামত করতে ব্যস্ত থাকে এই সময়। এই ঋতুতে ওষুধ কোম্পানির লোকগুলা প্রচুর পরিমাণে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ বিক্রি করে থাকে, তাদের সাথে 2 মাস কোনো রকম কথাবার্তা বলা যায় না। তাই এই শীতকালে আমিও বিয়ে করতে চাই, কিন্তু আমার তো মনে হয় বাড়ির থেকে আমার বিয়ে শাদী করাইবো না। বাপ তো সব নিয়ে কোনো কিছু চিন্তাই করে না, তারা তো মাথা ব্যথায় নেই আমার নিয়ে, এসব কিছু বুঝেই না তারা। স্যার, আমার মাফ করুন, এরপরে আমি যা লেখছি তা যদি আপনি আমার মারতে মারতে মাইরে ফেলান, তারপরে আমি বলতে পারবো না স্যার। আমি তো সেটা মানবো না, তোর কয় লাগবো? তুই যে জিনিস তুই নিজে কইতে পারো সেই জিনিস তুই লেখে আমার কাছে দিলে কেমন? তোর সাহস তো কম না। স্যার, রচনা লিখছি আমি, দেখছেন আপনি, আর তো কেউ দেখে নাই। আমি তো ভাবছি আপনি রচনা দেখে সেই খুশি হয়ে আমার সবচেয়ে বেশি নাম্বার দিবেন, দিয়ে আপনার আগে গেছেন। ঠিক আছে, আমি সবকিছুই বুঝলাম, তুই যেহেতু লেখছস এরপরে কি লেখছ সেটা আমার বল, আগে শুনি। স্যার, আপনার কাছে আমি মাপ চাইতেছি, লাগলে আমি আপনার হাত পাও ধরে মাপ চাই স্যার। তারপর স্যার আমার আর বলতে বললেন না স্যার। স্যার, এসব বল আমি আমার জীবনে আর জীবনও করবো না স্যার, আমার মাফ করে দেন স্যার, প্লিজ প্লিজ। তুই এক কাজ কর, তোর বাপের ফোন নাম্বারটা দিয়ে আমি তোর বাপের ফোন দেয় না, এই রচনা তোর বাপের পড়ামো, পড়াশোনা বুঝাই দেবো যে শীতকালে পোলাপানের বিয়ে শাদী করাইতে হইব। তুই যে বিয়ের লাগে পাগল হয়েছ, দে নাম্বার দে তাদের দে। স্যার, এত বড় শাস্তিটা আপনি আমার দিয়েন না স্যার, আব্বা যদি শুনতে পাও তাহলে আমার কোবাইতে কোবাইতে বাড়িতে বাই করে দিব। স্যার, আমি কান ধরে তবা করতেছি, এই ধরনের অপরাধ আমার জীবনে আমি আর করবো না স্যার, আমার মাফ করে দেন, আরেকটা সুযোগ দেন আমার ভালো হওয়ার। তারপর আব্বারে বলেন না স্যার।